শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না, দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবেও বলে জানান প্রধান উপদেষ্টা। এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ। প্রিয় দেশবাসী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৩ মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শিগগিরই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গিয়ে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। বলেন, সংসদের নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে একমত বিএনপি, কিন্তু গণভোটের জন্য ৪টি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্ন মত আছে। এ নিয়ে কমিশনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা পরিষ্কার সনদের লঙ্ঘন। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত কোনো প্রস্তাব আরোপ করা হলে তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয়। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নাই, শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কি হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে হবে। সেই সংসদই জনগণের সমস্ত চাহিদা নিয়ে আলোচনা করে সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নেবে।
একই সাথে জুলাই সনদের মাধ্যমে চাপিয়ে দেওয়া বিষয়গুলো জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তাও বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর একটি হোটেলে একটি নির্বাচন সংলাপে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। দেশের মানুষের গণদাবি ও অভিপ্রায় উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে দুপুরে আরেক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় দলটি। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রতিক্রিয়া জানাতে বিকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে উল্লেখ করে জামাত সেক্রেটারি জেনারেল বলেন, গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে। 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। আমাদের সেই কর্মসূচি এখনো অব্যাহত আছে। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই ওই কর্মসূচির এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে 8 দলের কি প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। সকল প্রতিবন্ধকতা দূর করে আদালত রায় ঘোষণা করবেন বলে জানান তিনি। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। এ সময় গোলাম পরওয়ার বলেন, যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির শঙ্কা, জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হবে। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিমত ভিন্ন মত সত্ত্বেও প্রধান উপদেষ্টার ভাষণ মেনে সকলে নির্বাচনের দিকে যাওয়া উচিত। জুলাই সনদের আদেশ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে। নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই। এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। যেমনি ভাবে করোনার সময় বা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐক্যমত্য হয়েছেন, একমত হয়েছেন, তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঘটনা সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। কি হয়েছে, কিভাবে হয়েছে, কি জানতে পারলেন আমাদের জানাবেন। সোহার, এখন পর্যন্ত বিচারকের স্ত্রী তার চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং যে তার ছেলের যে মরদেহ সেটি কিন্তু রয়েছে। পুলিশ এ বিষয়ে মাঠে নেমেছে এবং পুরো বিষয়টি জানার জন্য তারা এখন চেষ্টা করছে এবং আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহীর যে রাজপাড়া থানাধীন এই ডাবতলা এলাকায় কিন্তু
যে দায়রা জজের আদালতের যিনি বিচারক আব্দুর রহমান ছেলে তাওসিফ রহমান সুমন, তার বয়স 25 বছর, তাকে নিজ বাসায় ছুরিকাঘাত করে কিন্তু এই এক অজ্ঞাতনামা এক যুবক হত্যা করেছে। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাহসিম নাহার তিনি গুরুতর আহত হলে এই স্থানীয়রা কিন্তু তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এবং এই বিকেল 3টার দিকে রাজশাহী নগরীর যে ডাবতলা এলাকা রয়েছে, এই এলাকায় স্পার্ক নিউ ভিউ ভবনের যে 3য় তলায় তারা সেখানে বসবাস করতেন ভাড়া বাসায়। সে ভাড়া বাসাতেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে পুলিশ যেমনটি বলছে এবং স্থানীয়দের সাথেও কথা বলেছি যে এই বিকেলে কিন্তু অজ্ঞাতনামা যুবক সে বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায় এবং চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। এবং আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখানে আনা হয় এবং জরুরি বিভাগে আনার পরে তাকে দায়িত্বরত চিকিৎসকরা 4 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। এই হামলাকারী যুবক কেউ কিন্তু আহত অবস্থায় হাসপাতালে একই ওয়ার্ডে তাকেও কিন্তু রাখা আছে, তারও কিন্তু চিকিৎসা চলছে। এবং পুলিশ যেমনটি বলছে যে ঘটনাস্থলে কিন্তু তদন্তকারী দল তারা কাজ করছে। হত্যার কারণ এখনও স্পষ্ট তারা আমাদেরকে জানায়নি, তবে প্রাথমিকভাবে এবং তারা যতটুকু ধারণা করছেন যে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং এই ঘটনা যেহেতু অজ্ঞাত, তাই এখন আসলে মূলত কী কারণে আসলে এই হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি বিস্তারিত কিন্তু জানানো হয়নি, তবে সেটি তদন্ত করে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পুলিশ কমিশনার তিনি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন, বিচারকের স্ত্রী এবং বিচারকের সাথে কথা বলেছেন এবং বিচারকের স্ত্রী যিনি রয়েছে এই তার খোঁজ খবর কিন্তু নিয়েছেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। স্থানীয় যারা থানার যে পুলিশ রয়েছেন তাদের সাথেও কথা বলছেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয় স্বজনরাও এসেছেন এবং এই ঘটনার সুষ্ঠু যে কী ঘটনা ঘটেছিল পেছনের যে বিষয়টি সেটি কিন্তু জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোহার। তারেক, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা। 2024 সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার। কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। অভিযোগ গঠনের পর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হলো পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন। বেলা 12টার কিছু পর বসেন ট্রাইব্যুনাল। এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময়। জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন 17 নভেম্বর সোমবার ঘোষণা হবে রায়। এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে বিচার হচ্ছে। জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন। মামলায় সাক্ষ্য দেন 54 জন। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ। এর আগে ফোনালাপগুলো ফরেনসিক করার কথা জানায় প্রসিকিউশন। যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায়
বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি, ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল। কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে। আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ 1400 জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কী, যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী জুড়ে চাপা উত্তেজনা ছিল সারাদিন। শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, তৎপর ছিল বিভিন্ন রাজনৈতিক দলও। আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতার অপচেষ্টা রুখতে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে মিছিল নিয়ে অবস্থান নেন তারা। স্লোগানে জানান দেন, নাশকতার চেষ্টা হলেই প্রতিহত করা হবে। চাপা উত্তেজনা গোটা রাজধানী জুড়ে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের দিনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল গুমোট ভাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি রাজনৈতিক দলগুলোও বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করেছে ছাত্র শিবির। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে সমাবেশে মিলিত হয়। আর বাংলাদেশ থেকে শেখ হাসিনার গুপ্ত দোসরদের নির্মূলের হুঁশিয়ারিও দেন ডাকসু ভিপি। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি, যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবে তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। যারা পতিত ফ্যাসিস্ট আছে বাংলাদেশে, তাদের রাজনীতির ক্লোজ হয়ে গেছে। 5 অগাস্ট তারা দেশ থেকে পালাইছে, তারা মরে গেছে, এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজধানীর অন্যান্য পয়েন্টেও অবস্থান ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের। গাবতলী, শাহবাগ এলাকায় সকাল থেকেই ইসলামী আন্দোলন, শ্রমিক দল, যুব দলের খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। যে কোনো ধরনের নাশকতা রুখতে জানান দেন সতর্ক অবস্থান। বেলা 12:30টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল নিয়ে আসে ইনকিলাব মঞ্চ। শেখ হাসিনার বিরুদ্ধে রায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দেন নেতারা। আওয়ামী লীগ মরণ কামড় দিবে, এই জন্য মানুষকে হত্যা করা লাগে, খুন করা লাগে, বম্বিং করা লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। এদিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীও। পরে দলীয় ব্রিফিংয়ে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেয়া হয়। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা, হুমকির, রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। এটা দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, ফ্যাসিবাদ বিরোধী, অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে আওয়ামী লীগ। স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন। আগামী 17 নভেম্বর রায়ের দিনই চূড়ান্ত ফয়সালা হবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আমলনামার, এমন মন্তব্য করেন নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। অন্যান্য দিনের তুলনায় ঢাকার রাস্তায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম। বিশেষ করে সকালের দিকে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি ছিল একেবারে হাতে গোনা। তবে দুপুরের দিকে সড়কে যানবাহন ও জনসমাগম বেড়ে যায়। অন্যান্য স্বাভাবিক দিনের মতো ছিল না বৃহস্পতিবারের সকাল। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের আতঙ্ক নগরবাসীর চোখে মুখে। কখন কি ঘটে যায় সেই শঙ্কা নিয়েই কর্মস্থলের পথে ছোটেন সবাই। কেননা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা, স্বাভাবিক কার্যক্রম চলে শিক্ষা প্রতিষ্ঠানেও। ভোর থেকেই বেশিরভাগ সড়ক ফাঁকা। তবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত অফিস সময়ে সড়কে গণপরিবহন কিছুটা বাড়ে। ছিল মানুষের পদচারণাও। ভয় লাগে, তারপরও চাকরি বাঁচানোর তাগিদে যাইতে হতো, অফিসের কাজ করতে যাইতে হবে। তো ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এগুলো চলছে, তাতে আমাদের ভয় লাগে। কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে এখন আমাদেরকে জীবিকার তাগিদে যেতে হয়। শুধু ভয় না, এটা হচ্ছে আমাদের দেশের ক্ষতি, একটা পরিবারের ক্ষতি। 10টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজপথে ফের নামে স্থবিরতা। তখন পুরো রাজধানীতে যান চলাচল ছিল না বললেই চলে। দূরপাল্লার বাস ছেড়েছে 2-1টি। 12টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ঢাকার চিত্র। দুপুরের দিকে বিভিন্ন সড়কে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় অনেককেই। মাঠের যে পরিস্থিতি, মানুষ আসলে গুজবটাকে সত্য বলে মেনে নিচ্ছে আর কি, কিন্তু আসলে বাস্তব চিত্র, পুলিশের টহল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা মাঠ পর্যায়েও দেখছি যে না, ওনাদের তৎপরতা আছে। কোনো বাসই যাইতে চায় না, চৌরাস্তা দিকে যাবো ভাই, ময়মনসিংহ, ফুলপুর, অনেক কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বাস পাইতেছি না, বাসের খুব কষ্টে আমরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের প্রবেশ মুখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির 17,000 সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। এছাড়াও সতর্ক অবস্থানে সোয়াট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট। সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ভাসমান ও ছিন্নমূল মানুষকে দিয়ে নাশকতার প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে অনেককেই। বেশ কিছু ভাসমান মানুষ রয়েছে, তো এদেরকে অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদেরকে দিয়ে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে তারা প্রলোভন দেয়। টঙ্গী যে মাজার বস্তি, সেখান থেকে অনেক সময় অপরাধীরা এসে এখানে অপরাধ করে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। বাট আমরা এটা খুব সতর্ক দৃষ্টি রেখেছি। গত কয়েকদিন যেসব নাশকতার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড় ধরনের কোনো সমস্যা নাই, ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অপ্রীতিকর কিছু ঘটেনি। তবে গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 কর্মীর উপস্থিতিতে তৈরি হয় হট্টগোল। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। অতীতের গ্লানি মুছে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, এবার নির্বাচনে গণভোট সহ বাড়তি নানা বোঝা রয়েছে কমিশনের ওপর। আজ নিবন্ধিত 12টি দলের সাথে আয়োজিত সংলাপে এসব কথা বলেন সিইসি। অন্যদিকে রাজনৈতিক দলগুলো আরপিও সংশোধনী, কালো টাকার ব্যবহার বন্ধ সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটারদের আস্থায় আনার ওপর গুরুত্বারোপ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এর মধ্যেই বৈঠক করেছে সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনদের সাথে, যার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন। সকাল থেকে 2 পর্বে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংলাপে অংশ নেন সিপিবি, বাসদ, জেএসডি, খেলাফত মজলিস সহ 12টি রাজনৈতিক দল। সংলাপে আচরণবিধি, AI এর অপব্যবহার বন্ধ করা সহ 11টি এজেন্ডা নিয়ে কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা। নানা প্রস্তাবনার সাথে জোর দেন ইসিকে ভোটারদের আস্থা অর্জনের বিষয়ে। নির্বাচনী প্রতীক সেটা দলের উপরে ছেড়ে দেয়া হয়, জোটের উপরে ছেড়ে দেয়া হয়। আগের মতো ব্যবস্থায় আমরা যদি ফিরে যাই তাহলে সবচেয়ে উত্তম হয়। ইতিমধ্যে আমরা দেখছি 1-2টা রাজনৈতিক দল তারা তাদের যে পরিমাণ প্রচারণা করেছে, কোটি কোটি টাকা তারা অলরেডি খরচ করে ফেলছে। সমাজের প্রতিটা মানুষ শুধু নির্বাচন ভোট প্রদান করবে না, ভোট গ্রহণ করারও ক্ষমতা রাখে। সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। সিইসি বলেন, এবারের নির্বাচন হচ্ছে একটি ভিন্ন প্রেক্ষাপটে। অনেক চ্যালেঞ্জ থাকলেও সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনে আশাবাদী তিনি। নির্বাচনে খেলবেন আপনারা,
আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। রাজধানী জুড়ে পোস্টারের ছড়াছড়িতে ক্ষোভ জানান সিইসি। দ্রুত এসব সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে কঠোর বার্তা দেন আচরণবিধি মেনে চলার। আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না। কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 53টি। তফসিলের আগেই ধারাবাহিকভাবে সব দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান কথা বলেন। রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। এ সময় কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী নাসিফ শুভ। সরাসরি যাচ্ছি শুভর কাছে। শুভ, ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন, আর হামজা শমীদদের লড়াই দেখতে দর্শক উপস্থিতি কেমন আছে সেখানে? সোয়ার, আপনি এরই মধ্যে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে বাংলাদেশ এবং নেপালের কিন্তু একটা মেল বন্ধন তৈরি হয়েছে। নেপাল থেকে দর্শকরাও এসছেন দেখতে এবং সেই সাথে বাংলাদেশের সমর্থকরাও আছেন। তো তারা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা মেল বন্ধন তৈরি করার চেষ্টা করছেন এবং সেই সাথে বাংলাদেশ এবং নেপালের, এবং দেখতেই পাচ্ছেন যে তাদের সমর্থকগুলো তারা সবসময় দেখতে আশা করেন বাংলাদেশ এবং নেপালের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটির কিন্তু ফলশ্রুতি তারা কিন্তু এসেছেন এবং তারা চাইছেন যে খেলাটা আসলে খুব বেশি প্রাণবন্ত হোক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। জয় পরাজয় সেটি আসলে বড় কথা নয়, দিন শেষে খেলাটা যাতে সকলে উপভোগ করে বাড়ি ফিরতে পারে এমনটাই কিন্তু চাইছেন তারা। এবং পরে যে প্রশ্নটা আপনি করেছেন হামজা শমীদের খেলা, এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করছে, কেননা 18 নভেম্বর কিন্তু এএফসি কোয়ালিফায়ার্সের কিন্তু সবশেষ ম্যাচ, সবশেষ নয় মানে এই বছরের বাংলাদেশের কিন্তু শেষ ম্যাচে কিন্তু ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। তবে সেখানে কিন্তু তাদের একটি বিষয় আশয় কিন্তু থেকেই যাচ্ছে, কেননা বাংলাদেশে যেহেতু এশিয়া কাপের মূল মঞ্চে যাওয়ার কোনো আশা প্রত্যাশা নেই। তবে দলটা যখন ভারত এবং সেখানে আসলে এগিয়ে থাকতে হলে এই ম্যাচে কিন্তু জয়ের কোনো বিকল্প দেখছে না বাংলাদেশ। এবং আপনারা এর মধ্যে জানেন যে এই ম্যাচটি খেলার জন্য কিন্তু সমিত তার কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলার ফাইনালের দিনে শেষ করেই কিন্তু তিনি চলে এসছেন এবং সেই সাথে হামজাও আছেন। এবং আমরা যে শুরুর একাদশে আমরা যেটা দেখেছি যে প্রথম একাদশে কিন্তু আসলে কিউবা এবং সেই সাথে কিন্তু সমিতকে রাখা হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে কোচের অন্য কোনো পরিকল্পনা আছে, তাদের পরিকল্পনা মাফিক হয়তো দ্বিতীয়ার্ধে কিংবা তার আগে হয়তো তাদেরকে মাঠে নামানোর একটা পরিকল্পনা রয়েছে। এবং বাংলাদেশ দল কিন্তু সবসময় কিন্তু চাইবে যে নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ এখনও পর্যন্ত তারা একটা আফসোস রয়ে গেছে, কেননা তারা হংকং ম্যাচেও তারা ড্র করেছে, ভারত ম্যাচেও তারা ড্র করেছে অ্যাওয়েতে, কিন্তু এই ম্যাচটাতে ঘিরে কিন্তু তারা অনেক বেশি প্রত্যাশা করে। এখনও পর্যন্ত ঘরের মাঠে কিন্তু জয় সাতটা নেওয়া হয়নি বাংলাদেশের। তো ভারত ম্যাচে কিন্তু সেটি প্রত্যাশা থাকবে বাংলাদেশের। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আজকে লকডাউন ছিল, সব কিছু উপেক্ষা করে সকলেই কিন্তু হাজির হয়েছেন, যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারাও কিন্তু এসছেন, দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছেন, একে একে তারা ঢুকছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু আর্মি রয়েছেন স্টেডিয়াম এলাকায় এবং সব কিছু মিলে একটা উৎসব মুখর পরিবেশ ঠিক এই মুহূর্তে বিরাজ করছে স্টেডিয়ামে। সোহাগ, শুভ, আপনাকে ধন্যবাদ। 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে কম্পাউন্ড মিক্সড টিমে রৌপ্য জিতল বাংলাদেশের হিমু বাসার ও বন্যা আক্তার।
এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে আসরের রূপা হলো দুটি। আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের দীপশিখা অভিষেক ভার্মা জুটির কাছে 153-151 স্কোরে হেরেছে বাংলাদেশের হিমু বন্যা জুটি। প্রথম সেটে 4 পয়েন্ট পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে 39-38 ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। পরের সেটেও একই ব্যবধানে জিতে ভারতের সাথে বন্যা হিমু ব্যবধান কমিয়ে আনে 2 পয়েন্টে। কিন্তু চতুর্থ সেটে দুই দলই সমান 38 করে পয়েন্ট তুললে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আবারও স্বাগত, সব খবর দেখছেন। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম সর্বোচ্চ 40,000 হলেও বিক্রি করা হয় লাখ টাকায়। প্রতারণার মাধ্যমে গড়ে 50,000 টাকা আদায় করা হচ্ছে প্রতিটি টিকিটে। এভাবে বছরে প্রায় 60,000 কোটি টাকা পাচার করা হয় বলে অভিযোগ করেছেন খোদ বিমান উপদেষ্টা। লাগাম টানতে বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইনের সংশোধন করেছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ থেকে গত বছর 1,32,00,000 যাত্রী বিমানে যাতায়াত করেছে। 32টি অপারেটর এসব ফ্লাইট পরিচালনা করে। এক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো ইচ্ছেমতো টিকিটের দাম আদায় করেছে বলে অভিযোগ খোদ বেসরকারি বিমান চলাচল উপদেষ্টার। একটা টিকিট যখন 1 লাখ, 1.5 লাখ, 1,90,000 টাকায় বিক্রি হয়েছে, এটা 40,000 টাকার টিকিট, 30,000 টাকার টিকিট। আমরা যদি সিম্পল 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নিই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই। এক্ষেত্রে স্বচ্ছতা আনতে ও টিকিটের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সংশোধন করা হয়েছে বেসরকারি বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন। দুটি আইনের সংশোধিত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইনটির গেজেট হলে অবৈধ টিকিট বিক্রয়, অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় কোনো দেশ থেকে টিকিট ক্রয় বিক্রয়, গ্রুপ বুকিং ও যাত্রীর তথ্য পরিবর্তন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। টিকিটের গায়ে দাম ও যাত্রীর নাম লেখা থাকতে হবে। টিকিট বিতরণের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস, নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি এনডিসি এবং এপিআই ভিত্তিক ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যা টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে। একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না। কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই। আইন না মানলে কারাদণ্ড, আর্থিক জরিমানা সহ লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কোনো ট্রাভেল এজেন্সির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে, সংশোধিত দুটি আইনের অধ্যাদেশের গেজেট 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এর ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে এজেন্সিগুলো কতটা আইন মানছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।